দর্শক দেখছেন এটি নিউজ, প্রণব সাহপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে যারা আমাদের এই আজকের আয়োজন দেখছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। ৪৬ বছর আমরা পার করেছি এবং এই ৪৬ বছর ধরে এই বেদনা আমরা বয়ে নিয়ে যাই। আমরা একটু আগে যে গানের বাজনাটি শুনলাম সেটি যদি রাত পহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরেননি, তাহলে কি হতে পারত বাংলাদেশের আজকের অবস্থা। এই ধারাবাহিকতা নিয়ে আজকে সারাদিন আপনাদের সামনে আমরা নানা ধরনের বিষয় প্রচার করেছি, অনেকেই অনেকের মন্তব্য করেছেন। এবার যিনি কথা বলবেন তাকে পরিচয় করিয়ে দিব, কিন্তু আরও একবার শোনাতে চাই সেই বেদনা বিধুর সেই বাজনাটি, অর্থাৎ আমাদের আজকের আয়োজন যদি রাত পহালে শোনা যেত। আমাদের সঙ্গে একজন বিশিষ্ট অতিথি রয়েছেন, আমরা তাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। শাহ এ সারোয়ার। সারোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এবং দর্শক, অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষক নিয়ে প্রায়শই আমরা তার মুখোমুখি হই। সারোয়ার ভাই, কোনো কথা আমি বাড়াতে চাই না, শুধু আপনাকে দুটি শব্দ, অর্থাৎ মুক্তি এবং স্বাধীনতা, আমরা যদি বঙ্গবন্ধুর পুরো জীবনটাকে বিশ্লেষণ করি, মুক্তি মানে অর্থনৈতিক মুক্তির কথা তিনি বলেন, স্বাধীনতা সেটা তো আমরা জানি, আর স্বাধীনতা তো বাংলাদেশের স্বাধীনতা। আমরা যখন স্বাধীনতা দেখেছি, কিন্তু ৭৫ সালে নিশ্চয়ই আপনার মনে আছে যে ৭৪-৭৫ অর্থ বছরে রাষ্ট্রের প্রবৃদ্ধি ৯.৫৯%, সেটি এখনো আমরা অর্জন করতে পারিনি। অর্থাৎ ধীরে ধীরে আমরা অর্থনৈতিক মুক্তির দিকে যাচ্ছিলাম। স্যার ভাই, আমরা কি একটু ছোট্ট ভিডিও ক্লিপস দেখে নিব যাতে আপনার আলোচনা করতে সুবিধা হয়? জি, আমার সহকর্মীরা যদি একটু ছোট্ট একটি প্রতিবেদন দেখে আমরা আলোচনা শুরু করব। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫৫ বছরের জীবনে ৩৫টি বছরই সীমাহীন দুঃখ দুর্দশায়, কঠোর আন্দোলন সংগ্রামে ৯৬৬টি মামলার আসামি, কারা অভ্যন্তরে জীবনের ১২.৫ বছরেরও বেশি, আর দুবার দাঁড়াতে হয়েছে মৃত্যুর মুখোমুখি। এই কঠিন আত্মত্যাগে আপনার কি কখনো মনে হয়েছে যে ক্ষুদ্র এই জীবনে নিজেকে বহু কিছু থেকে আপনি বঞ্চিত করেছেন? I don't think so, because I have suffered for a cause, and in return I have got love and affection of my people. I'm happy today that my 75 million people emancipated. Now Bangladesh is an independent sovereign state. That is my satisfaction. Human being suffers for a cause, and I have suffered for a cause. I don't mind it. তিনি কিছু মনে না করলেও সে সময়ে অকর্মা বিশ্ব মডেলেরা ঠিকই মনে করেছিল, আর তাই পাওয়ারফুল কান্ট্রির পাওয়ারফুল ষড়যন্ত্র, সেটাও কি তিনি জানতেন? I know that, but power comes from the people. You remember it. You have a sufficient force in Vietnam. What you have done? You have fought. You have fought. You have failed to conquer it. Because big people are against it. Who can produce the best mechanized army in the world? American government. But you have sent everything to the Vietnam. Is it possible for you to conquer it? No. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সাহস, সততা, মেধা, প্রজ্ঞা আর আত্মত্যাগ এমনটাই তো হওয়া উচিত। তাহলে তিনি কি ত্যাগ করতে পারলেন না? আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না। আর কি তিনি মর্গেজ করে গেলেন? আমার দেবার মতো যা আছে, একটা জান, তা বাংলার মানুষের জন্য আমি মর্গেজ করে দিয়েছি। আর তাই দিনে 18-19 ঘন্টা টানা পরিশ্রম করে 1974-75 অর্থ বছরে সকল কাটা ধন্য করে রাষ্ট্রের প্রবৃদ্ধি অর্জন তার হাত ধরে এসে দাঁড়ায় 9.59%। যদি রাত পহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেননি, তাহলে সেই ধারাবাহিকতায় স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ আজ কোথায় দাঁড়াতো? আজকে যদি জাতিপিতা বেঁচে থাকতেন, আজকে 50 বছর, 40 বছর আগেই, অর্থাৎ স্বাধীনতার 10 বছরের মধ্যে এদেশের মানুষ উন্নত জীবন পেত।
কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই সময়টা আর তিনি পেলেন না। মৃত্যু চিরন্তন, মৃত্যু অনিবার্য। তবুও স্বাধীনতার 50 বছরে আজও সমান প্রাসঙ্গিক তিনি। সমানভাবেই প্রতিদিন আমাদের সমৃদ্ধ করছেন, সমৃদ্ধ করতে থাকবেন। এ না হলে কি আর বঙ্গবন্ধু? প্রণব সাহা, অপু, ATN নিউজ। সারোয়ার ভাই, আপনার বিশ্লেষণ শুনতে চাই। সারোয়ার ভাই নিশ্চয়ই শুনছেন, আপনার বিশ্লেষণ শুনতে চাই। জি অপু, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার অতি ক্ষুদ্র জ্ঞান, কিন্তু আমি এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি প্রায় 34 বছর জড়িত আছি। তো আমার যে অনুভূতি এবং বিশ্লেষণ, এটা কিছুটা প্রায়োগিক দিক থেকে এবং সামান্য কিছুটা তাত্ত্বিক দিক থেকে। আমার বক্তব্য আমি শুরু করতে চাই যে 75-এ এই 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করতে চাই। আপনি যে একটা ক্লিপ আপনি দেখিয়েছেন, এখানে আপনি কতগুলো জিনিস আপনি নিয়ে এসেছেন। আপনি শুরু করেছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি 9% ছিল এবং বঙ্গবন্ধুর কয়েকটা বিরল উক্তি আপনি এখানে এনেছেন। এই ক্লিপটাতে কয়েকটা জিনিস খুব সুন্দর করে এসছে। সেটা হলো যে প্রধানত বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, তার ইমোশনাল কমিটমেন্ট, আর পলিটিক্যাল কমিটমেন্ট এবং ওনার ইন্টেলেকচুয়াল কমিটমেন্ট। এই তিনটা জিনিস এখানে স্পষ্ট হয়ে এসছে এবং আপনি বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা। আজকে এত বছর পরে, 46 বছর পরে আমরা যারা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি, আমাদের কাছে কতগুলো জিনিস খুব সহজ, সরল এবং গিভেন মনে হয়। যেমন আমাদের এখন সারা পৃথিবীর সঙ্গে আমরা যে কোনো দেশে নির্বিবাদে এক্সপোর্ট করতে পারি, আমরা ইম্পোর্ট করতে পারি, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক দূর এগিয়ে গেছে, আমাদের প্রবৃদ্ধি চমৎকার হচ্ছে। সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থা এখন আছে যে, যেমন আমরা ওই যে বলে না একটা খুব সাধারণ কথা, যে আপনি যখন বাতাসের মধ্যে থাকেন তখন বুঝতে পারেন না যে বাতাস কতটুকু প্রয়োজনীয়। আপনি যে 9% অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলেছেন, আমি এটা তিনটা জিনিসে অ্যানালাইসিস করব। আমি তিনটা জিনিস অ্যানালাইসিস করবো এভাবে। একটা হলো যে কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধির তিনটা জিনিস দেখতে হয়। একটা হলো প্রবৃদ্ধি নিজে, অর্থাৎ সে কতটুকু পার্সেন্টেজে গ্রো করছে। আরেকটা হলো সে গ্রোথটা সাস্টেইনেবল কিনা। আর তৃতীয়টা হলো সেই গ্রোথের বেনিফিট সমস্ত মানুষ পান কিনা। এইভাবেই যে কোনো একটা প্রবৃদ্ধিকে দেখতে হয়। আমরা যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে আমরা অনেক কিছু এখন গিভেন মনে করি, কিন্তু আপনি চিন্তা করেন 74, 75, 72 থেকে আপনি চিন্তা করেন যে এদেশের অর্থনৈতিক রিজার্ভ পজিটিভ না নেগেটিভ ছিল। অর্থাৎ আমরা যারা ব্যাংকে চাকরি করি আমরা জানি যে তখন সমস্ত ব্যাংকগুলো হেডকোয়ার্টার ছিল করাচিতে। 72 সালে যখন 71 সালে আমাদের দেশ স্বাধীন হলো, 72 সাল থেকে যখন আমরা শুরু করলাম, তখন কিন্তু আমাদের একটি পয়সাও বৈদেশিক রিজার্ভ নাই। এবং আপনাকে ন্যূনতম পক্ষে তো তেল কিনতে হতো, ন্যূনতম পক্ষে তো আপনার টেক্সটাইল মিল গুলো চালানোর জন্য তুলা কিনতে হতো। এবং তখন কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এই দেশে ছিল না, সুতরাং খাদ্যেরও অভাব ছিল। এবং আপনি জানেন যে এই খাদ্যের পলিটিক্স এর জন্যই তাকে অনেক অপদস্থ করা হয়েছে 74 সালে, 75 সালে। এটা আমি এখানে আনতে চাইছি না, সেটা আরেকটা ডিসকাশনের বিষয়। এবং যেটার জন্য আমাদের এই দেশে কতগুলো অস্থিরতার সৃষ্টি করা হয়েছিল। আমি শুরু করছি ওই জায়গা থেকে যে একটা দেশে কোনো কিছু নাই। আপনি চিন্তা করেন যে আজকে আপনি ভাবছেন যে আচ্ছা ইচ্ছা করলেই আমি যত দামি হোক আমি পেট্রোলিয়াম কিনতে পারবো, আমি ইচ্ছা হলে যত কিছু আমি কিনতে পারবো। তখন কিন্তু কোনো ইচ্ছা করলে কেনার কোনো উপায় ছিল না। আমি একদম বাস্তব দিক থেকে আপনাকে এই কথাগুলো বলছি। এবং আরেকটা কথা হলো যে ইচ্ছা করলে কেনা যাবে না, শুধু তাই নয়, আজকে যাদেরকে আমরা
মুক্ত বিশ্ব বলি, তাদের একটা বিরাট অংশ কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। এবং এটাও সত্যি যে যাদের বিভিন্ন ধরনের বাইল্যাটারাল হেল্প, লোন, এইড, এই সমস্ত কিছু কিন্তু 74 সালের পর্যন্ত কিন্তু আমাদের দেশে আসে নাই। ওই সময়ে যে আপনি চিন্তা করেন, একটা ছোট্ট ঘরের কথা চিন্তা করেন, যে যেই ঘরে আপনার কোন রকম রুজি রোজগার নাই এবং যেই ঘরে আপনার কোনো পুঁজি নাই, সেই ঘরের একজন পিতা প্রাণান্তকর পরিশ্রম করে যাচ্ছেন শুধু শুধু ঘরের মানুষদেরকে খাওয়ানোর জন্য নয়, তাদের সমৃদ্ধি আনয়নের জন্য। এই বিষয়টা থেকে যদি আপনি চিন্তা করেন যে আজকে যে আপনি অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা 9% বলছেন, কিংবা যাই বলেন, যদি এটা আপনি ইচ্ছা তো কমও বলেন, কিন্তু সেটা যে ঘটাতে পেরেছেন সেটা তো একটা বিরাট মিরাকল। এবং সেই মিরাকলটা কিভাবে হয়েছে সেটা আমি আপনাদেরকে এইভাবে বলতে চাই যে দেখেন অপু, আমাদের এই পৃথিবীতে আমরা বিবর্তন দেখেছি এই শতাব্দীতে এবং গত শতাব্দীতে। কমিউনিজম এসছে, কমিউনিজমের ভাঙন হয়েছে এবং সারা পৃথিবীতে শত শত বছর ধরে গণতন্ত্রের জয় জয়কার ঘটানো হচ্ছে, ফ্রি মার্কেট ইকোনমির কথা বলা হচ্ছে, যে মানুষকে আপনি মুক্ত অর্থনীতি দিয়ে মানুষকে সমৃদ্ধ আনেন। কিন্তু এই অতিমারিতে অন্তত একটা জিনিস মানুষের কাছে এখন পরিষ্কার হয়েছে, আপনি যেই সিস্টেমেই থাকেন না কেন, এটা কমিউনিজম হোক, এটা সোশ্যালিজম হোক, এটা 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 পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাচীনতম গণতান্ত্রিক দেশ হোক, মানুষের প্রতি যদি আপনার মমত্ব না থাকে, মানুষের প্রতি যদি আপনার হৃদয়ের গ্রন্থনা না থাকে, আপনি কোন সিস্টেমই কাজ করাতে পারবেন না। এবং বঙ্গবন্ধুর সেই জিনিসটাই ছিল, উনি মানুষকে হৃদয় দিয়ে অনুভব করতেন। ওই হৃদয়ের অনুভূতি থেকে ওনার বুদ্ধিবৃত্তিটা জাগ্রত হতো এবং সেই হৃদয়ের অনুভূতি থেকে বুদ্ধিবৃত্তি জাগ্রত থেকে ওনার অর্থনৈতিক পলিসি হয়েছে, ওনার রাজনৈতিক পলিসি হয়েছে, ওনার সামাজিক পলিসি হয়েছে। তো আপনি যে প্রবৃদ্ধিটার কথা বলেছেন, সেই প্রবৃদ্ধিটা যে শুধু একটা দুরূহ বিরূপ, যেখানে ওই যে ঝুড়িহীন তলাবিহীন ঝুড়ি বলা হয়েছে, পরিস্থিতি নিয়ে উনি কাজ করেছেন তা নয়। উনি এটাও এনশিওর করার চেষ্টা করছিলেন সেই প্রবৃত্তিটা যেন অন্তর্ভুক্তিমূলক হোক। ওনার যে সবুজ বিপ্লবের ডাক ছিল, উনি যে এদেশের সাধারণ মানুষকে, গ্রামের সাধারণ মানুষকে সংযুক্ত করে যে প্রবৃত্তিটা দিতে পেরেছেন, সেটাকেই আমি সবচেয়ে কৃতিত্বের কথা মনে করি। কতটুকু পার্সেন্টেজ তা নয়, আপনার সাধারণ মানুষকে যে উনি সম্পৃক্ত করেছেন, এর মধ্যে কিন্তু একটা বিরাট অর্থনৈতিক আপনার দর্শন আছে। সেই দর্শনটা হয়তো উনি তাত্ত্বিক ভাবে তখন বক্তৃতায় বলে যাননি। ওই যে বলেছেন যে তোমাদেরকে আমার ভালোবাসাটা মর্টগেজ করে দিয়েছি, ওই ভালোবাসার মর্টগেজটুকু উনি বলেছেন। কিন্তু তাত্ত্বিকরা যদি তখনকার দিনে সেটাকে বিশ্লেষণ করতেন, এই যে আমরা আজকে অর্থনৈতিক অন্তর্ভুক্তি দিয়ে একজন আরেকজনকে সমর্থন করে, এই যে আমাদের একটা গত 12-14 বছর ধরে যে আমাদের একটা ইন্টারনাল ডাইনামিজম ইকোনমিতে তৈরি করতে পেরেছি, এই জিনিসটা কিন্তু বঙ্গবন্ধুর জীবন দর্শন। এবং পৃথিবীতে যেই দেশগুলো এটা করার চেষ্টা করছে এবং করবে, তারাই কিন্তু সাকসেসফুল হবে। আপনার প্রবৃদ্ধি কত হলো, আপনি কত ধনী হলেন, আপনার জিডিপি কত ট্রিলিয়ন ডলার হচ্ছে, সেটা দিয়ে কিন্তু আপনার সাকসেস নির্ভর করবে না। আপনার সাকসেস নির্ভর করবে যে আপনার প্রবৃদ্ধিটা মানুষের কল্যাণে যাচ্ছে কিনা, এবং সে কল্যাণ চ্যারিটি হিসেবে নয়, অর্থাৎ আপনি সম্পৃক্ততা করতে পারছেন কিনা। আজকে দেখেন আমাদের দেশের যে আজকের অর্থনীতিটা আপনি দেখছেন, যে আপনার 2000 মানে আন্তর্জাতিক কতগুলো বিপর্যয় এদেশে একটার পর মানে এসেছে, এবং এদেশের অর্থনীতি কিন্তু এটার জন্য ইনসুলেটেড থাকছে। কেন থাকছে? এটার প্রধান কারণ হলো, আপনি যত কিছুই বলেন না কেন, আপনাদের ইয়ে থেকেই দেখা যাচ্ছে, যদি কোনো ওয়েস্টেজও আপনি হয়ে থাকে মনে করেন না কেন, এদেশের সাধারণ মানুষের অর্থনীতি মানে দৃঢ়তর ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশের মানুষের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা শুধু হয়নি, আপনি দেখেন আমরা পৃথিবীর টপ এখন সবজি উৎপাদনকারী, আমরা পৃথিবীর টপ মাছ উৎপাদনকারী, আমরা পৃথিবীর অনেক কিছুতে এগিয়েছি। গার্মেন্টস এর কথা আমি এখানে আনছি না এই কারণে যে আমি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির যে আপনার সংখ্যাটা,
সেটার দিকে নজর দিচ্ছি না বলে, সেটা তো আপনি জানেন যে সেটা সাফল্য আছে। এবং বঙ্গবন্ধুর ওই যে ধরা পথ, যে পথ হৃদয়ের পথ, হৃদয় থেকে মস্তিষ্কের পথ, এবং যেই পথের আপনার সমস্ত পলিসি গুলো করার পথ, ওই পথ দিয়েই কিন্তু আজকের বাংলাদেশ বেঁচে আছে। পৃথিবীর অনেকগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিন্তু আমাদের মতো পর্যায়ে প্রবৃদ্ধিতেও নেই এবং বন্টনের মধ্যেও নেই। যে কোনো অর্থনীতির সবচাইতে দৃঢ়তম কথা হলো যে আপনি অনেক মানুষকে সম্পৃক্ত করতে পারছেন কিনা। অনেক মানুষকে যদি আপনি সম্পৃক্ত করেন তাহলে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থায়িত্ব হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধির কল্যাণ হয়। স্থায়িত্ব, কল্যাণ, শুধু যে প্রবৃদ্ধি হয় তা না। যদি দেখবেন যে অনেকগুলো দেশে যখন আপনার ডেভেলপমেন্ট হয়েছিল, আপনার কোরিয়াতে, মেক্সিকোতে, আর্জেন্টিনাতে, এরকম অনেক দেশে কিন্তু যে মডেলে প্রবৃদ্ধি হয়েছিল তারা কিন্তু একটা বিপর্যয় দেখেছে, তাদের ওখানে একটা ক্র্যাক ডাউন হয়েছে, ওদের ওখানে এক ধরনের মেল্ট ডাউন হয়েছে। কিন্তু আমাদের যে অর্থনীতি, যেটা বঙ্গবন্ধুর দর্শনের অর্থনীতি, সেই অর্থনীতিতে এই মেল্ট ডাউন হওয়াটা এলিমিনেটেড হয়েছে। স্যার ভাই একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে আমরা দেখছি যে আমাদের সাম্প্রতিক সময়ে তো বটেই, আমরা বিভিন্ন সময় গেল 6-7 বছর ধরে দেখছি যে কৃষিতে আমরা অনেক বড় একটা প্রায় গড়ে 9,500 কোটি টাকারও বেশি আমরা ভর্তুকি দিচ্ছি। আমার কাছে অদ্ভুত একটা ভাষণ রয়েছে বঙ্গবন্ধুর। পুরো ভাষণটি যদি শোনানো যেত তাহলে হয়তো অনেক ছোট ছোট বিষয় পাওয়া যেত। তিনি বলছেন যে আমি শহরে পয়সা খরচ করতে পারবো না, যা পাবো গ্রামের মানুষের কল্যাণের জন্য ব্যয় করব। একই ভাষণে তিনি বলছেন যে এই মাত্র 786 কোটি টাকার বাজেট, আমি 72-73 অর্থ বছরের বাজেটের কথা বলছি, যে সেখানে মাত্র 786 কোটি টাকা, এখানে 35 কোটি টাকা শুধু রেখেছি কৃষক ভাইদের কল্যাণে, মানে বীজ, সার ইত্যাদি ইত্যাদি, আর 45 কোটি টাকা রেখেছি যে তাদের যেন একটা উন্নত জীবন হয়। অর্থাৎ এক ধরনের চ্যারিটির কথাই কিন্তু তিনি বলছেন। অর্থাৎ 786 কোটি টাকার বাজেট, সেখানে প্রায় 100 কোটি টাকার বেশি বরাদ্দ কৃষির ক্ষেত্রে। আপনার কি মনে হয় না যে এই বিষয়গুলো আজ আমরা অনেক বেশি সাহসী করে, যে 9,000 কোটি টাকারও বেশি আমরা ভর্তুকি দিতে সাহস পাই, এটি একটি সাহস তৈরি করে কিনা? আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনবো। নিচ্ছে ছোট্ট বিরতি, এইটিন নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। আমাদের বিশেষ অনুষ্ঠান থেকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগে সারোয়ার ভাইয়ের কাছ থেকে আমরা এই বিশ্লেষণগুলো শুনছিলাম। সারোয়ার ভাই, শুধু একটু মনে করিয়ে দেয়া, আপনি বলছিলেন যে অর্থাৎ একটু আয় নেই, কিন্তু সেই ঘরের কর্তা ব্যক্তিটি অসাধ্য সাধন করছেন। 786 কোটি টাকা বাজেটের কথা বলছি, প্রায় 100 কোটি টাকার মতো একেবারে ভর্তুকি সেই প্রথম বাজেটটিতে। এটিকে আপনি কি মনে করেন? সবকিছু মিলে কি বিশ্লেষণ করবেন? একটা ইন্টারেস্টিং কথা হলো, আমি আগের কথাটা একটু শেষ করে দিই যে ওই যে কথাটা যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু যে প্রচেষ্টাটি শুরু করেছিলেন, আজকে আমরা যে অবস্থায় এসেছি সেটা কিন্তু উনি বেঁচে থাকলে আমরা কয়েক বছরের মধ্যে পৌঁছাতে পারতাম, এবং আজকে উনি যে ভিত্তি তৈরি করে দিতেন সেটা দিয়ে আজকে আমরা পৃথিবীতে প্রায় উন্নত দেশের কাছাকাছি চলে যেতে পারতাম। এটা এই প্রমাণ থেকে বোঝা যাচ্ছে। এখন ভর্তুকির বিষয়টা আপনাকে একটা কথা বলি, এখানেই হলো বঙ্গবন্ধুর মানে প্রাণের বিষয়টা। ভর্তুকি নিয়ে যারা কুলীন অর্থনীতিবিদ তারা বলতে চান যে এটা কম্পিটিশনকে নষ্ট করে, এটা করে, সেটা করে, এই করে, সেই করে, কিন্তু আপনি দেখবেন এই ভর্তুকিটা কাদের জন্য? ওই যে সামান্য টাকা থেকে উনি কাদেরকে ভর্তুকিটা দিয়েছেন? যেই টাকাটা ধরেন আপনি যদি
চ্যারিটি হিসেবেও দেন। উনি যে শুধু কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য টাকা দিয়েছেন তা নয়, উনি কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেলটা তৈরি করেছিলেন। প্রতিটা ইউনিয়ন পর্যায়ে সারের ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা ছিল, এটা আপনারা জানেন কিনা, এবং এটা পরে ভেঙে দেওয়া হয়েছে, খুব এমন ভাবে ভেঙে দেওয়া হয়েছে যে ওই উনি বুঝতে পেরেছেন যে সিজনের সময় যদি আপনি একটা জিনিস না পান তাহলে কিন্তু কৃষিতে আপনার কোনো লাভ হয় না, এবং সেজন্য উনি সমস্ত চেষ্টা দিয়ে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা তৈরি করেছিলেন। যাও, ভর্তুকির বিষয়টা আপনাকে আসি, যেই লোকগুলোকে আপনি এখন ভর্তুকি দিচ্ছেন তারা টাকাটা পেয়ে ধরেন অপচয় করে, ধরেন অপচয় যদি করে তারা কিসে অপচয় করবে? তারা মৌলিক কিছু জিনিস কিনবে, তাদের খাদ্য, মোটা কাপড়, কিংবা মৌলিক ব্যবহারের কতগুলো জিনিস। যখন তারা এই ক্ষেত্রে টাকাটা ব্যয় করে, সেটা কিন্তু আমাদের দেশে একটা ইন্টারনাল ডিমান্ড ক্রিয়েট করে, এবং ওই ইন্টারনাল ডিমান্ডের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই খাতের যে ইন্ডাস্ট্রি গুলো বা ওই খাতের যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সেগুলো উজ্জীবিত হয়। সুতরাং এই যে ভর্তুকির যে কথাটা নিয়ে একটা নাক সিটকানো ব্যাপার আছে, আমি সবসময় মনে করি বরঞ্চ ওই গ্রুপটাকে যদি আপনি টাকা পৌঁছাতে পারেন, ইভেন আজকে এই যুগে যে গতবার যিনি এই যে নোবেল প্রাইজ পেলেন, তার কিন্তু একটা প্রধানতম বিষয়টা হলো তার নোবেল মানে থিসিসের যে আপনাকে ভালনারেবল গ্রুপের কাছে পয়সা পৌঁছাতে হবে, তারপরে বাকিটা কিন্তু ওই ডাইনামিজমেই কাজটা হয়ে যায়। অথচ দেখেন বঙ্গবন্ধুর সে হৃদয়ের অর্থনীতি থেকে উনি এই জিনিসটা তখনই বুঝতে পেরেছিলেন যে আপনি ওই ভালনারেবল গ্রুপের কাছে যদি কিছু টাকা দিতে পারেন, তারা যদি একটা দেশের ইন্টারনাল ডিমান্ড ক্রিয়েট করে, সেটার একটা যে বটম আপ একটা আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হয়, এবং সেটা দিয়ে আপনার দেশের ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, দেশের অন্যান্য সেক্টর গুলো ডেভেলপ করে। সুতরাং এখান থেকে যে আপনি বর্তমানেও যে ভর্তুকির কথা বলেছেন, আমার কাছে মনে হয় এটা আরো বেশি দেওয়ার একটা সুযোগ আছে, কারণ এর ফলে আপনার যে এই যে আমি বলেছি যে সেলফ সাস্টেইনেবল একটা স্থায়ী যে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটাতে প্রাণ সঞ্চারিত হয়। সারোয়ার ভাই, আমরা প্রায় শেষের দিকে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে রাজনৈতিক অর্থনীতি তো বটেই, এবং সামাজিক অর্থনীতিতে যদি রাজনীতির সিদ্ধান্তটি থাকে তাহলে কিন্তু অনেক বেশি এগিয়ে যাওয়ার গতিটা ত্বরান্বিত হয়। আমরা অর্থনীতিবিদ পাওলো ফেরি প্রায়শই বলেন যে সর্বহারাকেই বুঝতে হবে যে কোন পথে তোমার মুক্তি, অতএব সে পথেই ঝাঁপিয়ে পড়তে হবে, সিদ্ধান্ত হতে হবে রাজনৈতিক। সবকিছু মিলে একদম ছোট করে কি যুক্ত করবেন আপনি? ওই যে কথাটা বলেছি যে অর্থনীতির সমৃদ্ধির যে এখন বোঝা যাচ্ছে, এবং কি রাজনীতির সমৃদ্ধির স্থায়িত্বের যে জিনিসটা বোঝা যাচ্ছে, যে আপনার যদি অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণ মানুষকে ছুঁয়ে হয়, তাহলে এটার একটা বটম আপ ইফেক্ট ক্রিয়েটেড হয়। ওই ট্রিকেল ডাউনের চাইতে বটম আপ ইফেক্টটাই হলো অর্থনীতির জন্য সবচেয়ে স্থায়ী বিষয়, এবং এটা বঙ্গবন্ধু হৃদয় দিয়ে বুঝেছেন, মনন দিয়ে বুঝেছেন, এবং ওই ভিত্তিটা উনি তৈরি করে দিয়েছেন। আজকে আমাদের সারোয়ার ভাই, বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখছেন, অসমাপ্ত আত্মজীবনীতে এই কথাটি একাধিকবার তিনি বলছেন, লিখছেন যে যা কিছু তোমার মনের থেকে আসে সেটাই মানুষের মনে সহজভাবে গেঁথে যায়। এটাই হচ্ছে রাজনীতিবিদদের সবচেয়ে বড় সাফল্যের জায়গা। সারোয়ার ভাই কি যুক্ত করবেন? ওইটাই, আপনার রাজনীতির দুটা পার্ট থাকে, একটা হলো আপনার সাধারণ মানুষকে সম্পৃক্ত করা, আর রাজনীতির নেগেটিভ সাইডটা হলো তঞ্চকতা। বঙ্গবন্ধুর রাজনীতিতে দেখেন তখনকার দিনে 7 কোটি 7.5 কোটি মানুষ ছিল। আপনার মানুষের কাছে কিন্তু তখন পর্যন্ত যন্ত্রপাতি দিয়ে যে টিভি কিছুই ছিল না। প্রতিটা মানুষকে উনি জীবন দেওয়ার জন্য কিভাবে উজ্জীবিত করতে পেরেছিলেন, কারণ তার সেই মমতার মধ্যে এক ধরনের খাঁটিত্ব ছিল, যে খাঁটিত্বটা মানুষকে অবচেতন ভাবে পরস্পরকে স্পর্শ করে একটা বিরাট শক্তি সৃষ্টি করেছিল। সেটাই ছিল বঙ্গবন্ধুর, আমি মনে করি যে রাজনৈতিক সাফল্যের একটা বিরাট বিষয়। অসংখ্য ধন্যবাদ সারোয়ার ভাই। এবং আজকের বাংলাদেশে আমরা যখন দেখি প্রত্যন্ত অঞ্চলের যে স্বতঃস্ফূর্তভাবে মানুষের এগিয়ে আসা, মানুষের শ্রদ্ধায় ভালোবাসায় এক অনন্য
বিজয়ের একটা ব্যাপার যখন আমরা দেখি যে তার এই মৃত্যুবার্ষিকীতে, তখন মনে হয় যে সত্যি তার সমাধি যেভাবে ফুলে ছেয়ে যায়, যেভাবে মানুষ কল্যাণে মানুষ ঝাঁপিয়ে পড়ে, খাদ্য হোক অর্থ হোক, সেই একটা জায়গায় তো তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন। সারোয়ার ভাই, সেটাই, যে সমস্ত মানুষের কল্যাণ, সমস্ত মানুষের পরস্পরের মধ্যে একাত্মবোধ হয়ে একটা জাতিকে এগিয়ে নেওয়ার জন্য যে একটা শক্তি, ওইটাই উনি সৃষ্টি করতে চেয়েছিলেন। আমরা শেষ করব, এবং এটা আজকে আপনি দেখতে আমরা শ্যামল মিত্রের বিখ্যাত একটা গান দিয়ে আজকের এই আয়োজন শেষ করব। অসংখ্য ধন্যবাদ সারোয়ার ভাই আপনাকে।